So this is going to be our most important chapter before the meet, and this is going to be our last chapter before meet. So chapter name is risk and return. So financial management আমরা যখন বলছি প্রফিট প্রফিটেবিলিটি সবকিছুই বলছি কেন রিটার্ন, হ্যাঁ প্রফিট যেটা জেনারেট করবে এটা কি দিস ইজ পার্ট অফ ইউর রিটার্ন, এটা আমাকে রিটার্ন জেনারেট করছে। এখন আপনি রিটার্ন নিতে যাচ্ছেন ফাইন উইদাউট এনি রিস্ক, উইদাউট এনি রিস্ক কি হয় জীবনে বলেন তো? যে একটা জিনিস করলাম বাট এখানে কোনো রিস্ক নেই। আজকে আসার সময় আপনারা রিস্ক ফেস করেন না, আসার সময় আমরা অনেকগুলো অবস্টাকলস ফেস করে এসেছি বিকজ বাইরে হিট হয়ে চলছে, তাই না? গরম লাগছে, এটা একটা রিস্ক বিকজ হিট স্ট্রোকের একটা রিস্ক আছে, তাই না? আচ্ছা, তারপরে অনেক সময় আসার সময় রাস্তায় দেখা যায় আমরা কোনো কিছু বিকল্প পাচ্ছি না। কয়েকদিন আগে আমাদের একটা স্ট্রাইক গেল, তাই না? স্ট্রাইকের মতো একটা হঠাৎ করে মাংস শুরু করলো, মানে আপনার পুরো সব কিছুই যানবাহন বন্ধ, বিকল্প বন্ধ, একটা সাইড অফ কলাপস করে ফেলো। সো এগুলো তো রিস্ক, তাই না? একটা আনরেস্ট লেভেল, মানে আনরেস্ট শুরু হয়েছে, সব কিছুই রিস্কের মধ্যে পড়ে। সো রিটার্নের ক্ষেত্রেও আমরা যখনই মানে রিটার্ন বলতে আমরা মেইনলি কি বুঝি? আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করছি যে দ্য গোল অফ আওয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ টু ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার্স ওয়েলথ, এটা হচ্ছে আমার মানে মেইন ফোকাস। এখন কথা হচ্ছে শেয়ার হোল্ডার কারা? ওনার অফ দ্য কোম্পানি, যারা শেয়ার কিনে। যদি আমি একটা কোম্পানি শেয়ার কিনি, আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি, ওয়ান অফ দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, মানে নট দ্য সোল ওনার, তাই না? বিকজ শেয়ার তো অনেক ইস্যু হয়, সো অনেকজন ওনার থাকতে পারে আর কি। ওই পোর্শনটা আমার যতটুকু ওনারশিপ, মানে আমি যতটুকু লাইবিলিটি আমার আছে আর কি। সো এখন কথা হচ্ছে আমি এই যে শেয়ারটা কিনলাম, আমি যে শেয়ার কেনা মানে ইনভেস্ট করা। কেন ইনভেস্ট করেছি? ফর রিটার্ন, যে আমি একটা রিটার্ন পাবো, তাই না? আপনি যদি ব্যাংকে গিয়েও আপনার কিছু টাকা রেখে দেন, কেন? এটাও তো আপনার ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট, তাই না? কেন করেন? যদি একটা ইন্টারেস্ট পাবো বা কোনো একটা প্রফিট, যদি ইসলাম ব্যাংকে রাখা দেন একটা প্রফিট জেনারেট করবে, তাই না? সো বাট ইজ ইট ফ্রি? ইজ ইট মানে রিস্ক ফ্রি? নো। কেন? এখন আপনি বলতে পারেন না ব্যাংক তো মোটামুটি রিস্ক ফ্রি একটা। কেন? আপনি এই যে কয়েকদিন আগে দেখলেন না যে মার্জার হচ্ছে, কয়েকটা ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে। আবার কিছু ব্যাংক দেখবেন, যেমন আগে ফার্স্টে আমাদের ছিল কি ফার্মার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংক ছিল, আপনারা শুনেছেন? নাম শুনেছেন? ফার্মার্স ব্যাংক কলাপস করেছে, পরে এটা হয়ে গেছে ইট রিনেম, মানে ইট ওয়াজ রিনেম টু পদ্মা ব্যাংক। কেন? ফার্মার্স ব্যাংক ও মোটামুটি আপনার মানে সলভেন্সি ছিল না, মানে দেউলিয়া হয়ে গেছে অলমোস্ট, বিকজ যত ডিপোজিট নিয়ে এসে আপনারা যারা ডিপোজিট কারা দেয়, আমরা ডিপোজিটাররা, তাদের টাকা ফেরত দিতে পারছে না। কেন? ওর কাছে কোনো টাকা নেই ফেরত দেওয়া। সো আলটিমেটলি কি হয়েছে, এখন নতুন করে ব্যাংকটা আপনার টোটালি ইনসলভেন্সিতে যখন আপনার ঢুকলো, তখন বললো অন্য একটা ব্যাংক মানে টেক ওভার করলো। মানে এখন কথা হচ্ছে আলটিমেটলি যারা আগে টাকা রেখে তারা কি তাদের কোনো টাকা রিটার্ন পেয়েছে? এইটা কি তার জন্য একটা রিস্ক না? সো আপনি ইমাজিন করেন যে ঠিক আছে আমি তো কয় টাকা রাখি ব্যাংকে, 5,000 টাকা গেলেই বা কি যায় আসে। আচ্ছা, হোয়াট ইফ যারা 30-40 টাকা রাখে, 30-40 লাখ টাকা রাখে, আমরা আসলে ব্যাংকে রাখি কেন? বিকজ আমাদের কাছে সেফটির জন্য না, আমাদের বাসায় তো সেফ না। যদি চুরি টাকা দিয়ে হয় তখন কি হবে, তাই না? আমাদের বাসায় তো লকারও নাই, আর মানে এখন তো সবাই স্মার্ট, তাই না? লকার সহ নিয়ে যাবে, সমস্যা তো নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা ব্যাংকে রাখি। এখন ব্যাংকে রাখলে যদি এরকম একটা রিস্ক থাকে, তাই না? তো তারপরেও কিন্তু রিস্ক হয়েই যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে অনেকেই করে কি, যে যখন ইনকাম সোর্স আর আপনার মানে মেনশন করতে পারে না, যে মানে আনডিসক্লোজ থাকে, যে এই বিকজ আপনি ব্যাংকে যখন টাকা জমা দিতে যাবেন ওদের আপনার সোর্স লাগবে। আপনি গিয়ে আজকে বললে হবে না যে আমি 1 কোটি টাকা, আমার 1 কোটি টাকা আছে, আমি কালকে 1 কোটি টাকা পেয়েছি আমার মামার কাছ থেকে, আজকে গিয়ে আমি জমা দেবো ব্যাংকে। নো, ব্যাংক উইল নট অ্যাকসেপ্ট ইট। ব্যাংকে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার টিপি থাকে, ট্রানজ্যাকশন প্রোফাইল, একটা ডিক্লারেশন দিতে হয় যে আপনার মান্থলি কত টাকা আসতে পারে, কি ইনকাম জেনারেট করতে পারে, মাসে কয়বার উইথড্র করতে পারে, কয়বার ডিপোজিট করতে পারে, এটা প্রোফাইলিং করে, ট্রানজ্যাকশন করে। এবং আপনি সারপ্রাইজ টু নো, যদি আপনি 10 লাখ টাকার উপরে কোনো অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট, মানে গ্রেটার দেন 10 লাখ যদি হয়, ওই দিনে বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট চলে যায়, STR বলে এটাকে, হ্যাঁ, STR, সাসপিশিয়াস ট্রানজ্যাকশনস রিপোর্ট। অনেক সময় আছে না বন্ধ হয়ে যায় অ্যাকাউন্টটা, সেটা তো আছে, সেটা হচ্ছে আপনার ওইটা বলছি আপনাকে। বাট STR এটা হচ্ছে আপনার 10 লাখ টাকার উপরে এনি অ্যামাউন্ট আজকে যদি আপনি কোনো অ্যাকাউন্টে হিট করে, ওটা অটো বাংলাদেশ ব্যাংকে আপনার রিপোর্ট চলে যায়, তাদের কাছে এটা সাসপিশিয়াস, ঠিক আছে? এটার সোর্স কি? আর আপনি যেটা বন্ধ হয় এটা ব্যাক করে দিতে পারেন, বিকজ আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল তো কভার করেন। আপনি দিয়েছেন আমার মাসে ট্রানজ্যাকশন হবে 1 লাখ টাকা, আপনি জমা দিয়েছেন 10 লাখ টাকা, সো আপনার এটা নিবেই না। ফার্স্ট অফ অল আপনি যখন জমা দিতে যাবেন, তখন আপনার যখন জমা দিতে যাবে, মানে আপনি যখন ক্যাশ কাউন্টারে যাবেন, ওপর পেজে আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল নেই, সো দেন ইউ নিড টু আপডেট দ্য প্রোফাইল। সো এখন কথা হচ্ছে যে আমি কি আনলিমিটেড টাকা রাখতে পারবো? পারবো না, রিস্ক থাকে। সো অনেকেই কি করে যে আচ্ছা ঠিক আছে আমি তো টাকা জমা দিতে পারছি না, বিকজ আমার তো সোর্স নেই, কালকে 1 কোটি টাকা কোথেকে পেয়েছি বলতে পারবো না, ব্ল্যাক মানি আমি তো জানি না, আমি তো জমা দিতে পারবো না। এই জন্য কি করে লকার খুলে, লকারে আপনি কি রাখলেন না রাখলেন নোবডি উইল আস্ক ইউ। সেই জন্য ব্যাংকে যাবেন, আপনি লকার খুলবেন, বাংলাদেশ সব ব্যাংকে লকার সিস্টেম আছে।
ম্যাক্সিমাম ব্যাংকেই দিচ্ছে আর কি, বাট সব ব্রাঞ্চে থাকে না, বাট ম্যাক্সিমাম ব্রাঞ্চে মোটামুটি থাকে। বাট গেলে মানে দুইটা জমি থাকে, আপনার কাছে কি থাকবে আর ব্রাঞ্চে একটা কি থাকবে, দুজন একসাথে যখন কি মানে প্রেস করবেন তখনই আপনার আনলক হবে। এন্ড তারা জানতেও যাবে না আপনি ওখানে কি রাখলেন, 10 ভরি, 20 ভরি, 50 ভরি, 100 ভরি, 150 কোটি টাকা, ওখানে কি আসছে আপনি ওখানে কি রাখলেন। এই জন্য দেখবেন যে এটা অনেক আগের ঘটনা, ব্র্যাক ব্যাংকে একটা আপনার লকার কিনে নিয়ে গিয়েছিল পান্থপথ ব্রাঞ্চে। লকার, এই লকার মানে ব্র্যাক ব্যাংকের এই খুব সম্ভবত ব্র্যাক ব্যাংক, এদের ব্রাঞ্চটা ছিল 27 নম্বরে, 27 নম্বর না পান্থপথ এরকম কলাবাগানের দিকে হয়তো, মানে তার নিচেই একটা হোটেল ছিল। সো যে মানে এটা করেছে সে অনেক দিন মতো হোটেলে ছিল এবং সে মাস্টার প্ল্যান করে মোটামুটি নিয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট এখন কেউ ক্লেম করতে পারছে না যে তার কি গেছে। বিকজ আমি এসে বলতেই পারি যে আমার 50 কোটি টাকা ছিল ওখানে, প্রুফ করি। আমি তো ডিক্লারেশন দিই না যে ওখানে 50 কোটি টাকা ছিল, ব্যাংক তো লায়াবল না, বিকজ লকার তো ব্যাংকও জানে না যে আমি আসলে কি রেখেছি। সো রিস্ক, এই যে রিস্কটা আছে, রিস্কটা জেনেই কিন্তু আপনার ব্যাংকে ডিপোজিট করছেন। সেম আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ওই রিস্কটা মাথায় রেখে, যে আজকে আমি ধারণা করছি যে আমি হয়তো আজকে 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, আমি হয়তো 1 বছর পরে 1 লাখ টাকা পাবো, বাট রিস্ক নেই। কখন যদি বন্ধ হয়ে যায়, মেনি রিস্ক বিদে আছে। যেমন কোভিডের সময় আমাদের টোটাল একটা ন্যাশনাল ক্রাইসিস চলছিল, ওই সময় রিটার্নের কি অবস্থা ছিল, ইভেন অনেকে তো লস হয়েছে, তাই না? সো রিটার্ন নেগেটিভ হয়েছে, চাকরি চুক্তি হয়ে গেছে। সো এইটা আপনি কিভাবে কভার করেছে, এই রিস্কগুলো কিন্তু মাথায় রেখে আমাদের ইনভেস্ট করতে হবে। এখন আপনি বলতে পারেন ঠিক আছে পার্সোনাল লাইফ ফাইন, আমি তো একটু রিস্ক নিতেই হবে, মোটামুটি রিস্ক কভার করে আমি রিস্ক নিয়ে ইনভেস্ট করলাম, আমার 1-2 লাখ টাকা। এখন ওয়েন এভার ইউ আর ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আপনি কিন্তু এভাবে বলতে পারবেন না যে ওকে ঠিক আছে কোম্পানির 5-6 লাখ টাকা আমি 1,000 জায়গায় ইনভেস্ট করে দিলাম। নো, ইউ নিড টু অ্যাসেস দ্য রিস্ক। ওকে, সো এখন কথা হচ্ছে আমি যদি মানে ডিফাইন করতে যাই, দেন হোয়াট ইজ রিটার্ন, মানে রিটার্নটা আপনি কিভাবে ডিফাইন করবেন, হাউ ডু ইউ ডিফাইন রিটার্ন, কিভাবে ডিফাইন মানে ডেফিনিশন দেওয়া যায় বলেন, আর ইন লেমন টার্মস, মানে লেমন টার্মসে বলেন, সিম্পল ল্যাঙ্গুয়েজে কি বলা যায়? যতখানি রিস্ক হবে তার সেরকমই রিটার্ন। বুঝতে পেরেছি, রিটার্নটা আসলে কি, হোয়াট ইজ রিটার্ন টু ইউ, মানে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিটার্ন, এই যে রিটার্ন টার্মস কি বলেন? জি জি প্লিজ। সেটা আমরা দিব, সেটা আবার রিস্ক নিয়ে আমরা ফেরত পাবো। আচ্ছা, এক্সিবিশন নিউটনের সূত্র, প্রতিক্রিয়া আছে। আচ্ছা, রিটার্ন বলতে দেখেন আমরা মেইনলি বুঝি দুইটা জিনিস, ফাইন্যান্সিয়াল আছে, আছে। রিটার্ন বলতে আমরা দুইটা জিনিস, একটা পোরশন থাকে আমার। সো বাই দ্য ফার্স্ট অফ অল আমরা যখন এই রিটার্ন বা রিস্ক জানি করব, আমরা একটা কোম্পানি পার্সপেক্টিভে কথা বলবো। সো যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে আমার ইনকাম আসলে তৈরি হবে। আমি যদি একটা পাবলিক কোম্পানি আমরা শেয়ার ইনভেস্ট করি বা শেয়ার ইনভেস্ট করি, দেন আমি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার একটা প্রফিটের পোরশন পাবো। হোয়াট ইজ দ্যাট? ডিভিডেন্ড। দ্যাট ইজ ডিভিডেন্ড ইনকাম। অ্যানাদার ওয়ান ইজ আর কোনো কিছু পাওয়া যাবে, আর কোনো ইনকাম করা যায়, মানে একটা শেয়ার থেকে কি ইজ দেয়ার এনি আদার ওয়ে দ্যাট আই ক্যান গেট সাম প্রফিটস আউট অফ ইট? শেয়ারটা বিক্রি করে দিলে এক্স্যাক্টলি, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল গেইন। যে আমার শেয়ারটা আমি কিনেছিলাম 100 টাকায়, বাট আমি সেল আউট করলাম 110 টাকায়, এই 10 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। সো রিটার্ন বলতে সামশন অফ দিস টু থিংস। যদি পার্সেন্টেজ ফিগার নেই, দেন 100 বা ওই যে এই ভ্যালুটা দিয়ে আমি যদি ডিভাইড করি, দেন আমার একটা পার্সেন্টেজ ফিগার, দেন দ্যাট ইজ মাই। সো দেখেন এখানে বলা আছে ইনকাম রিসিভড অন অ্যান ইনভেস্টমেন্ট প্লাস any change in market price, usually expressed as a percent of the beginning market price of the investment. Same কথা বলছি না, nothing else. Clear? So আমি যখন রিটার্ন ক্যালকুলেট করব, রিটার্ন ইজ ইকুয়াল টু, দেখেন ফর্মুলাটা কি বলেন তো, ডিভিডেন্ড ইনকাম প্লাস price PT minus P minus 1, right? Divided by P minus 1. আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে যেন বের করেছিলাম, সিম্পল, রিটার্ন ইজ ইকুয়াল টু ইওর ডিভিডেন্ড ইনকাম প্লাস CG মানে ক্যাপিটাল গেইন, অ্যাজ সিম্পল এজ দ্যাট।
এই পার্টটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। সো ধরেন আমি 100 টাকা শেয়ারটা কিনেছি, 110 টাকা শেয়ার বিক্রি করেছি এবং আমি একটা ডিভিডেন্ড পেয়েছি 10 টাকা। ফাইন। সো ফর্মুলাটা কি হবে দেখেন, ডিভিডেন্ড কত 10 টাকা, ক্যাপিটাল গেইন কত এখানে, হোয়াট ইজ মাই ক্যাপিটাল গেইন 110 10 টাকা। ক্যাপিটাল গেইন এখানে অ্যাকচুয়ালি কত, 100 টাকায় কিনে যদি 110 টাকায় কত 10 টাকা, তাই না? 10 টাকা divided by 100 কত হয় 20%, দ্যাট ইজ ইট। এটা যে PT মাইনাস সিম্পল অ্যাজ PT মাইনাস 1 মানে কি, মানে PT মানে DT মানে কি, what does it mean by DT মানে কারেন্ট টাইম। আজকের দিনে আমি ডিভিডেন্ড কত পেয়েছি 10 টাকা পেয়েছি, আজকের দিনে প্রাইস কত 110 টাকা। এক বছর আগে কত ছিল 100 এই ম্যাথটা বই, হ্যাঁ দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, কি বলা আছে, the stock price for stock A was 10 per share 1 year ago। এক বছর আগে কত ছিল 10 টাকা শেয়ার প্রাইস। আচ্ছা আমরা যদি ফর্মুলা করছি যে রিটার্ন ইজ ইকুয়াল টু কি করেছি DT প্লাস কত PT minus PT minus 1 রাইট, ডিভাইড বাই PT minus 1। আচ্ছা দেখেন কি বলেছে, স্টক প্রাইস ফর এ স্টক ওয়াজ $10 পার শেয়ার এ ইয়ার ago, তার মানে $10 রাইট, মানে আমার PT minus 1 is equal to $10। এক বছর আগে ছিল তাই, আমি তো কারেন্ট পিরিয়ডে দাঁড়ানো, ঠিক আছে দাঁড়ানো। আচ্ছা স্টক ইজ কারেন্টলি ট্রেডিং এট 9.5, তার মানে এখন কত টাকায় আপনার সেল হচ্ছে 9.5। ওকে এটা কারেন্ট প্রাইস তাই না, সো 9.5 minus 10 wait স্যার PT মাইনাস 1 যেটা ওটা খালি একটা সূত্র দিলেই হবে। আচ্ছা এখন দেখেন and shareholder just received a $1 dividend, মানে এখন আমি $1 ডিভিডেন্ড পেলাম রাইট। সো হোয়াট ইজ মাই রিটার্ন, সো আমার রিটার্ন কত, এখানে কত আছে মাইনাস just 0.5 0.5 minus 0.5, so 1 থেকে গেলে কত থাকে 0.5 divided by 10 0.05 or 5%. Actually what is the return today 5%, because আমার কিন্তু ক্যাপিটাল গেইন এখানে হয় না, ক্যাপিটাল লস হচ্ছে তাই না, বিকজ আমি 10 টাকা কিনে 9.5 এ বিক্রি করছি। সো আমি যতটুকু আমি ডিভিডেন্ড যেটা পেয়েছি সেটা দিয়ে কাভার আপ হয়ে গেছে। দিস ক্যান বি দ্য সিনারিও, যে আমি সব সময় যে উইন উইন সিচুয়েশনে থাকবো, নট নেসেসারিলি। স্যার So- ম্যাথটা আরেকবার একটু বুঝান। So that's why there is risk. আচ্ছা DT মানে কি, ডিভিডেন্ড এট কারেন্ট পিরিয়ড, আজকের দিনে কয় টাকা ডিভিডেন্ড। আমার PT মানে কি, আজকের দিনে কয় টাকা প্রাইস, PT minus 1 T minus 1, মানে আজকের দিন যদি T হয় T minus 1 মানে কি, কত বছর, একদিন আগে, এক মাস আগে, 1 উইক আগে। সো হিয়ার 1 ইয়ার ago, PT minus 1 the same thing। আচ্ছা সো এখন দেখেন আপনাকে কি বলেছে, the share stock price for stock A was $10, তার মানে কি was $10 তাই না, কত 1 year ago, তার মানে কি T minus 1 কত $10, 10 এখানে 10 লিখলাম, ডান ক্লিয়ার। আচ্ছা তারপর হলো দ্য স্টক ইজ কারেন্টলি ট্রেডিং এট $9.5, এখন কত টাকায় বিক্রি হচ্ছে PT 9.5। আর কি বলেছে দেখেন যে গত বছর মানে এই বছর জাস্ট রিসিভ দ্য ডিভিডেন্ড অফ $1, সো $1 ডিভিডেন্ড পেয়েছে। হাউ মাচ ইজ দিস 5%, 5%। ক্লিয়ার, yes sir, রেজাল্ট হয়েছে আমাদের। Yes, sir. ওকে আচ্ছা এইবার হচ্ছে আমাদের if this is written, so what is my risk, মানে অলরেডি কিন্তু আমি রিস্ক নিয়েই ফেলেছি, বিকজ আমি কিন্তু অলরেডি রিস্ক নিয়ে কিন্তু আমার রিটার্নও কম এসেছে। এক বছর আগের প্রাইসটা কত T minus 1। আচ্ছা দেখেন T0 মানে কি, কারেন্ট পিরিয়ড রাইট, T1 মানে কি, মানে এক বছর পরে,
T2 মানে কি 2 বছর পরে, T3 মানে কি 3 বছর পরে। আচ্ছা তাহলে এরকম যদি লিখি T-1 তার মানে কি 1 বছর পর। Simple. আচ্ছা, so how to define risk? বলেন তো। আপনারা বলেন how to define risk? Risk is any variability in this return. Any variability মানে ভেরিয়েশন, কোন একটা ভেরিয়েশন রিটার্নে যখন ভেরিয়েশন হতে পারে, এটা যখন আমরা মানে সেন্স করতে পারি, দ্যাট ইজ কল্ড রিস্ক। সো ফর এক্সাম্পল আমি যদি ধরি আমার এটা 10% রিস্ক আছে, ফর এক্সাম্পল আমি জানি না আমার 10% রিস্ক আছে, তার মানে কি আমার এই রিটার্নটা আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছিলেন না, হ্যাঁ এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস, আমরা যখন রুট ওভার করি তখন কি হয় প্লাস মাইনাস ধরেন 2, তার মানে কি ভ্যালু +2 হতে পারে -2 হতে পারে। সো সেম কনসেপ্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি যে 5%, তার মানে যদি আমি ধরি যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 মানে রিস্ক হচ্ছে আমার 2%, তার মানে রিটার্ন আমার 5 + 2 হতে পারে, 5 - 2 হতে পারে, তাহলে আমার রিটার্ন 3% হতে পারে, 7% হতে পারে। দুইটা দিকে ক্যালকুলেট হবে। Yes, that is your risk, the variability in your expected return. Clear? As simple as that. মানে এটা আরো ব্রডার ডেফিনিশন আছে, বাট as simple as that. দেখেন এটা বলছে the variability of returns from those that are expected, মানে আপনি যে রিটার্ন, বিকজ আমরা তো রিটার্ন অ্যাকচুয়াল রিটার্ন আসলে হচ্ছে না, বিকজ আপনি কি আমি এত টাকা রিটার্ন পাবো এক্সপেক্টেড, তাই না, যে ফিউচারে পাবো, কত পাবো ওইটা নিয়ে তো আমাদের প্রবলেম। এখন কত পাচ্ছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম ফিউচারে কত পাবো সেটা দ্যাট ইজ দ্য রিস্ক। আচ্ছা ওইটা হচ্ছে আমার সিম্পল রিটার্ন। সো এক্সপেক্টেড রিটার্ন কি, the return you are expecting after 1 year. So expected return কোনটা, the return we are going to generate over a year, যে এক বছর পরে আমি কতটুকু জেনারেট করতে যাচ্ছি। এক্সপেক্টেড কেন, because I am expecting, I haven't yet generated, right? এক বছর পরে আমি বলতে পারবো যে আসলে এটা আমার অ্যাকচুয়ালি কি আমি এক্সপেক্ট করেছিলাম 10%, আসলে 10% পেয়েছি বা পেয়েছি কিনা, তাই না। সো এখানে আপনি অলওয়েজ একটা কনসেপ্ট দেখবেন যে পোর্টফোলিও, হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম অফ পোর্টফোলিও? পোর্টফোলিও মানে কি, যে আমি মানে কোনো কিছুর কম্বিনেশনে যাওয়া, যেমন ধরেন যে এই জন্য ওয়ারেন বাফেট কি বলেছেন, ডোন্ট পুট অল ইওর এগস ইন দ্য বাস্কেট অর ইন দ্য সেম বাস্কেট। তার মানে কি আপনার যদি 2 ডজন ডিম থাকে একই বাস্কেটে রাখবেন না, কেন, যদি বাস্কেটটা ড্রপ করেন 24x আর কম, তাই না, 24টা ডিমই শেষ। বাট যদি আপনি এরকম হয় যে 6টায় রাখলেন, তার মানে একটা পুরো ড্রপ করলে কিন্তু বাকিগুলো থাকছে। এটা হচ্ছে পোর্টফোলিওর মেইন থিওরি। যেমন আমি যদি একটা শেয়ারে ইনভেস্ট করি, হয় এতে শুধুমাত্র একটা ব্যাংকে, যে বললাম না পদ্মা ব্যাংকে ইনভেস্ট করলেন বা ফার্মার্স ব্যাংকে ইনভেস্ট করলেন, সো যে 30 কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে ফার্মার্স ব্যাংকে, গন, অল মানি ইজ গন। বাট হোয়াট ইফ সে আরো 6টা ব্যাংক নিত এবং কিছু পোর্শন ইনভেস্ট করে রাখতো, 6টা ব্যাংকে 30 কোটি টাকা যদি ইনভেস্ট করে, কত করে 5 কোটি টাকা করে। সো যখন ফার্মার্স ব্যাংক চলে গিয়েছে তখন কত ছিল, জাস্ট 5 কোটি টাকা চলে যেত, তাকে কিন্তু 25 করোড় টাকা। এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। কনস্ট্রাকশন অফ portfolio is important to diversify your risk. So risk diversification, one of the mechanisms is portfolio construction. Clear? So এই জন্য দেখবেন যে আমরা পোর্টফোলিও যখন কনস্ট্রাক্ট করতে যাই, মানে নেক্সট ফিউ স্লাইডস উইল নো অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট, এটা বের করি কেন। যেমন ধরেন কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে +1 থেকে -1 এ ভ্যারি করে। সো ফর এক্সাম্পল আমার দুটো স্টক আছে A and B, এখন এক্সন করে দেখা যাবে যে এদের ভ্যালু হচ্ছে +1, তার মানে কি, যদি প্রাইস স্টক A এর যদি প্রাইস বাড়ে, স্টক B এরও প্রাইস বাড়ে, তো দুইটা কোরিলেশন একই সাথে চলে, মানে দুইজন একসাথে, একজন ভালো করলে আরেকজন ভালো করে, মানে একজনের সিচুয়েশন ভালো বাকি জনের সিচুয়েশন ভালো হয়, তাই না। এটা হচ্ছে কোম্পানি এরকম, যেমন A এর প্রাইস যখন বাড়ে B এর প্রাইসও বাড়ে, তার মানে A এর প্রাইস যখন কমে B এর প্রাইসও কমে। এইরকম প্রজেক্টে বা এইরকম স্টকে আপনার পোর্টফোলিওর মধ্যে রাখা রিস্কি, খারাপ করলে দুটাই করবে, ভালো করলে দুটাই করবে, তাই না। সো রিস্কি, রিস্ক হাই। বাট যদি এমন হয় যে দুইটা নেগেটিভ, ইজ ইভেন বেটার, একটা বললে আরেকটা কমে, একটা ফল করলে সমস্যা নেই, আমি আরেকটা দিয়ে কভার করতে পারবো। এই জন্য দেখবেন পোর্টফোলিওতে আপনার আরো 6টা 7টা করে স্টক, কেন এরকম কোরিলেশন করে যখন দেখা যায় যে না এগুলো নেগেটিভলি কোরিলেটেড, দেন ইজ বেটার। চিন্তা করেন কোভিডের সময় অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু ফলো আপ করেছে, আবার কিছু ইন্ডাস্ট্রি ভালো করেছে, তাই না। তো ওই সময় ওই কোরিলেশন কোএফিশিয়েন্ট এগুলো যদি আমরা ক্যালকুলেট করে যদি আগাতাম,
হয়তো কিছু আমার টাকা সেভ হয়ে যাবে। স্যার অনেক সময় হয় না যে কোনো একটা ভালো করছে তো করছে, তখন যদি ওই একটাতেই দুইটা হয়, মানে দুইটা কোম্পানি ভালো করছে এখন সেম কোম্পানিতে দেওয়াটা, এটা হচ্ছে আপনার রিস্ক। দুটো কোম্পানি ভালো করছে ফাইন, বাট ডু ইউ নো দ্য ফিউচার? আপনি তো 1 বছর পরে রিটার্নের কথা বলছেন, 1 বছর পরে গিয়ে তারা ভালো করবে? দুটো ভালো করছে ফাইন, সমস্যা নেই, কিন্তু যদি দুটো কোনোভাবে খারাপ করে, একটা খারাপ কিন্তু আরেকটাও খারাপ করছে। এই জন্য যখন পোর্টফোলিও কনস্ট্রাকশন করা হয়, গো ফর দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। যেমন আমার 30 কোটি টাকা আছে, আমি সবই ব্যাংকিং না রাখি, সেম ইন্ডাস্ট্রি না, আমি কিছু ব্যাংকে রাখি, ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে তার কাছে কিছু রাখি, অন্যান্য আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বাটা আছে, ইউনিলিভার আছে, তাদের শেয়ার আমি কিনে রাখি। শেয়ার কি যে কোনো মধ্যে अवेलेबल না, শেয়ারের একটা ব্যাপার আছে যে যখন আপনি ফার্স্ট টাইম যখন শেয়ার ইস্যু করেন তখন আইপিওতে যেতে হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং। তখন হচ্ছে আপনার লটারির মাধ্যমে দেওয়া হয়, অনেকে অ্যাপ্লাই করে রাখে, লটারির মাধ্যমে পাওয়া যায়। এরপরে সেকেন্ড টাইম আপনি যখন কিনতে যাবেন তখন আপনি ডিএসসিতে যাবেন, আপনি করতে ডিএসসি মানে সেকেন্ডারি মার্কেট, ওইখানে গিয়ে এটা বিক্রি হয়। এই জন্য তো ধরেন আমার গ্রামীণফোনের একটা শেয়ার প্রাইস মানে শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা মাত্র, 10 টাকা। বাট এই শেয়ারটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয় 230 প্লাস, 130 টাকা প্লাস, এখন সেকেন্ডারি মার্কেট। বাকিটা ওরা নিয়ে রাখে। মজার ব্যাপার এটা তো হচ্ছে আপনি আমি পাচ্ছি এখান থেকে, হয় না আমি 230 টাকায় আমি 10 টাকায় কিনছিলাম, আপনাকে 230 টাকা সেল করে দিয়েছি। আবার আপনি কি করলেন, আপনি 220 টাকায় কিনলেন সামহাও কোনো জায়গায়, আবার 230 টাকায় সেল করছেন। মানে সেকেন্ডারি মার্কেট আপনি অনেকটা যদি কম্পেয়ার করতে পারেন সেকেন্ড হ্যান্ড। স্যার একটা কোম্পানি কতগুলো শেয়ার থাকে এটা কি হবে? এটাও মানে ডিপেন্ড করে, এটা ওরা হচ্ছে অ্যানাউন্স করে যে আমার আজকে কত কোটি টাকা লাগবে। ধরেন আমার পেড আপ ক্যাপিটাল আছে, আমি ধরেন আজকে 30 কোটি টাকা উঠাবো, তার মানে 10 দিয়ে ভাগ করে দেখবেন তার শেয়ারের ফেস ভ্যালু কত। রিস্কি মার্কেট। আচ্ছা, এবার আসেন যে আমরা দেখি যে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয়। ER আর এটাকে আমরা বলি R বার ইজ ইকুয়াল টু সামেশন অফ সেকেন্ড RI ইনটু PI। এখন RI কি রিটার্ন আর PI কি প্রবাবিলিটি, মানে নাম্বার অফ প্রবাবিলিটিস, কতগুলো প্রবাবিলিটিস হতে পারে সবগুলোর সামেশনে আমার রিটার্ন। আচ্ছা, এবার এটা দেখেন যে স্টক, ঠিক আছে, একটা স্টক দেওয়া আছে BW, রিটার্ন দেওয়া আছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন এতগুলো রিটার্ন কেন, এতগুলো একটা স্টকে এতগুলো রিটার্ন কেন? না, রিটার্ন কিন্তু অনেকগুলো দেওয়া নেই, প্রবাবিলিটিস দেওয়া আছে। যে ধরেন ফার্স্ট লাইনটা দেখেন 10% প্রবাবিলিটি আছে যে এই স্টক থেকে আমি কত 15% লস হবে, মানে 0.15 মাইনাস 15 মানে আমার 15% সম্ভাবনা আছে, তো 10% মানে প্রবাবিলিটি আছে, পসিবিলিটি আছে যে আমি এখান থেকে নেগেটিভ, মানে আমি যদি 1 টাকা দিয়ে কিনি আমি হয়তো 85 পয়সা ব্যাক পাবো, তার মানে কি আমার 15% লস হতে পারে। আচ্ছা, 20% পসিবিলিটি আছে যে আমার অনলি 3% লস হবে। আচ্ছা, এখন দেখেন লাস্টে কি আছে, 10% পসিবিলিটি ইভেন এরকম আছে যে আমি 33% রিটার্ন পাবো। আচ্ছা, তার মানে আসলে অ্যাকচুয়াল রিটার্ন সবগুলো প্রবাবিলিটির সাথে যখন আমি মাল্টিপ্লাই করে অ্যাড করব, সামেশন করব, দেখেন রিটার্ন ইনটু প্রবাবিলিটিস। ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে করব বলেন তো? My expected return is going to be minus 0.15 into just probability multiply করব 0.10, তারপর প্লাস minus 0.03 into সবগুলো হবে স্যার exactly nothing else 0.09 into 0.40 plus 0.21 into 0.20 plus 0.33 into 0.10. And after the probabilities already you have done it in statistics and mathematics, right? Summation of probabilities will always be 1. Not less than that, not more than that. Probability always 1. So now if you go for the calculation, it will be like 9%. So actually আমার expected return কত? Because আমার তো 10% probability আছে আমি লস করব, আরো 20% আছে যে আমি 3% লস করব, আর কিছু probability আছে যে না আমি তো আরো 33% রিটার্ন পাবো, বাট অ্যাকচুয়ালি expected রিটার্নটা কত? সো এটাকে কি বলা যায়? কোন একটা average return you are expecting from this stock is 9%, around 0.09 or 9%. Okay. Done. R bar.
এক্সপেক্টেড রিটার্ন। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা কোন কাজে লাগবে? স্টকের রিটার্ন দিয়ে আমি কি করবো? মানে do any of you have any question similar to that? স্যার স্টকের রিটার্ন দিয়ে আমি কি করবো? স্টক কিনলে এটা রিটার্ন মানে what is your job as financial manager? Financial manager হিসেবে আপনার জব স্টক এক্সচেঞ্জ job কি? To maximize the shareholders wealth. Shareholders wealth maximization করা how? So shareholders wealth maximization করতে গেলে তো আপনারা জানতে হবে যে আমার expected return কত। আমি ইনভেস্ট করবো, আমার রিটার্ন কত আসবে, তাই না? সিম্পল। আপনি যে আজকে আমি নর্মালি আপনি যদি ব্যাংকে যান আপনি কি চিন্তা করবেন? কোন ব্যাংকে হায়ার ইন্টারেস্ট রেট দেয়? কেন? আমার রিটার্ন হায়ার হবে। তো এই জন্য দেখবেন যে অনেক ব্যাংক অনেক বেশি দেয়, বাট তাদের এরকম কাস্টমার বেস দেয়, বাট রিস্ক থাকে যে ব্যাংক নতুন যদি টাকা না দেয় পরে 3 বছর, আমি একটা 10 বছর মেয়াদি একটা ফিক্সড ডিপোজিট করলাম 3 কোটি টাকা, 10 বছর পরে ব্যাংক থাকবে তো। এই জন্য দেখবেন যে অনেক জায়গায় মানে অনেক রিমোট এরিয়াতে অনেক সময় দেখা যায় না কি এনজিও যে যুবক সে অনেক কিছু করে 2 কোটি টাকা নিয়ে নাই, টাকা জমিয়েছিল যে ঠিক আছে 1 বছর পরে আমাকে হ্যান্ডসাম রিটার্ন দিবে, অফার ছিল রিটার্ন এক্স্যাক্ট। বাট তারা কি করেছে আলটিমেটলি দে আর দ্য ইনভেস্টর, তারা ইনভেস্ট করেছে টাকা কেন? হায়ার রিটার্নের জন্য। বাট আলটিমেটলি হায়ার রিটার্ন পেয়েছে লস। So as a financial manager, you need to assess those risks and those things. যে হ্যাঁ লুক্রেটিভ বলেই কি আমি যাবো ওখানে? সো আপনাকে এই পোর্টফোলিও করে রিস্ক তো মিনিমাইজ করতেই হবে, ডাইভার্সিফাই করতে হবে, প্লাস আপনার রিটার্ন এক্সপেকটেশন থাকতে হবে। ডান? আচ্ছা ঠিক আছে, আপনি জানতে পারলেন যে আমি মানে আই এম এক্সপেক্টিং টু গেট 9% as return। যে 9% আমি রিটার্ন পেতে পারবো যদি আমি এখানে ইনভেস্ট করি। তো देयर আর সাম নেগেটিভিটিস, তাই না? অনেক নেগেটিভ ভ্যালু আছে, লসও হতে পারে এরকম ভেবে, বাট আমি অন এভারেজ 9% পাবো। এখন আমরা জানতে পারবো আসলে রিস্ক হাউ মাচ ইজ দ্য রিস্ক, কতটুকু রিস্ক হতে পারে। সো এটা কিভাবে আইডেন্টিফাই করব? ওই যে সিগমা না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কি বলে? ভ্যারিয়েন্স। সো আমি যখন স্কয়ার রুট নেব ভ্যারিয়েন্সের, দেন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বের হবে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ বাই রিস্ক। এটা হচ্ছে রিস্ক ভ্যালু। সো সিগমা স্টার ফর্মুলা কি বলে? উপরে আসছে সামেশন অফ আর আই মাইনাস আর বার স্কয়ার হোল স্কয়ার ইনটু পিআই। রুট ওভার আছে তো অনেকে পিআই কে ডব্লিউআই বলে, মানে ওয়েট। স্যার রুট আছে না যখন এটা তো ভ্যারিয়েন্সের ফর্মুলা, যখন ভ্যারিয়েন্স কে রুট ওভার করি দেন উই গেট দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা এটা হচ্ছে আমার ফর্মুলা। সামেশন ফর্মুলা বোঝার চেষ্টা করি। সামেশন মানে কি? তাহলে সবগুলো যোগ হবে, বিকজ আমাদের অনেকগুলো প্রবাবিলিটিস আছে, পসিবিলিটি আছে। আর আই কোনটা ছিল? তাহলে আর আই কোনটা? ফার্স্টেরটার জন্য 0.15। আর বার কত ছিল? আর বার কত ছিল? আর বারটা কি আসলে মেইনলি? What does it denote? এক্সপেক্টেড রিটার্ন। Expected return. কি আর তাই না? এটা কত ছিল? 0.09 স্কয়ার ইনটু কত ছিল এটা প্রবাবিলিটিস? নেগেটিভ 15%, রাইট? নো 10% প্রবাবিলিটি ছিল। কোনটা 10% প্রবাবিলিটি ছিল। পিআই কত ছিল? 0.10। এরকম করে দেন প্লাস আবার কত হবে? সেকেন্ডটা কত? মাইনাস 0.03 মাইনাস 0.09 হোল স্কয়ার ইনটু 0.20। দেন কত দেখেন? 0.09 মাইনাস 0.09 হোল স্কয়ার ইনটু স্যার আমরা সবই ভাবে করতেছি কেন 0.40 সবই হবে হচ্ছে এই যে মেইন ফর্মুলা। হ্যাঁ ওইটা সবগুলোর ক্ষেত্রে হবে হ্যাঁ এই তো ফর্মুলা সামেশন অফ নট এ সিঙ্গেল। এই সামেশন সেটা না দেখলে তখন বুঝতাম যে না যে কোনো একটা করব, বাট দিস ইজ দ্য সামেশন। আমার তো অনেকগুলো প্রবাবিলিটিস আছে। প্লাস কত? 0.1 মাইনাস 0.09 হোল স্কয়ার ইনটু 0.20 দেন
0.09 whole square into 0.10. Okay. Even okay. What is my variance? 0.01728. How can I say that? So standard deviation যদি রুট করি আর আমার সিগমা কি হবে যদি স্ট্যান্ডার্ড deviation রুট করি এটা যদি রুট করি 0.01728 is equal to 13.15%. Just percentage we need to or 0.1315. So standard deviation. And what does it mean? এর মানে আসলে যদি রাফলি আমি ধরে নিই যে আমার রিটার্ন মানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 13%, তার মানে এটা কি ইন্ডিকেট করছে? ইট ইন্ডিকেটস দ্যাট আমার রিটার্ন কত ছিল এক্সপেক্টেড 9% রিটার্ন ছিল। তার মানে ইট ডাজ মিন যে আমার রিটার্ন নেগেটিভ 13 হতে পারে, পজিটিভ 13 হতে পারে। কোথা থেকে? এই মিন থেকে। এটা হচ্ছে আমার মিন, তাই না? 0.09। সো যদি 13 এড করে কত হয়? আর যদি মাইনাস করেন -4। তার মানে রিটার্ন আমার নেগেটিভ 4 টাকা হতে পারে, আমি লসও করতে পারি 4 টাকা, or 22 টাকা লাভ করতে পারি। ডাজ মিন দ্যাট যে আমার এক্সপেক্টেড রিটার্ন মানে অ্যাকচুয়াল রিটার্ন কত হতে পারে? 22 টাকা হতে পারে, 4 টাকা লস, 4 টাকা লস মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারি স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স, এইটা হচ্ছে ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, দ্যাট ইজ ভ্যারিয়েন্স। সো এটা যদি স্কয়ার রুট করেন স্কয়ার রুট হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেন, ওইটা হচ্ছে আমার রিস্ক, দা মেজারমেন্ট অফ রিস্ক। ক্লিয়ার? সো দেখি কত আসে আমাদের 13.15%। ঠিক আছে, ক্লিয়ার? ডান। আবার কত পেয়েছি? আরবার 0.09 গুড, 0.09। সিগমা কত পেয়েছি? 0.1315। এবার দেখি আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। হাউ টু ক্যালকুলেট দ্যাট? এটা হচ্ছে একটা রেশিও দ্যাট এক্সপ্রেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন টার্মস অফ মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে মিনের মানে ইন টার্মস অফ মিনে প্রকাশ এক্সপ্রেস করা। হাউ? দেখেন CB is equal to sigma divided by alpha. As simple as that. Alpha কত মান? 0.09, 0.1314। স্যার এগুলো কি আগে ছিল নাকি? এই ম্যাথগুলো আগে ছিল? আগে ছিল, কত ছিল? মানে কেনা ছিল না? এটা স্ট্যাটিস্টিক্স স্যার এগুলো তো স্যার লিনিয়ার অ্যালজেব্রাতে ছিল। স্ট্যাটিস্টিক্স ছিল CB কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। সো কত হয় দেখেন এখানে 1.46, তার মানে CB হচ্ছে 1.46। এটা হচ্ছে একটা রিলেটিভ রেস মেজারমেন্ট। কেন করি? কথা হচ্ছে যে এটা কেন করব? দরকার আমাদের একটা টার্গেট থাকতে হবে যে 1.46, এই ভ্যালুটা যত কম হবে তত ভালো। আচ্ছা, এটা দরকার হবে কখন? যখন আপনার এটা আমি স্টক এর জন্য বললাম আবার স্টক আছে স্টক বি, ওর সিবি যদি আপনার হয় 1.07, কোনটা বেটার হবে? 1.46। 1.46। কেন এরকম হতে পারে? ধরেন কোন একটা কোম্পানি, স্টক বি এর কথা বলছি, ওর আরবার হচ্ছে আপনার ধরেন 0.27, 27%। ওর আরবার হচ্ছে 27%, বাট ওর সিগমা কত? 0.05। তার মানে রিটার্ন আমার জেনারেট করবে 27%, বাট ওর রিস্ক হচ্ছে অনলি 5। তার মানে কি 22 হতে পারে, 32 হতে পারে, 22 তাই না? 22 তো না, 22 হতে পারে, আবার 32 হতে পারে, মানে 5 কম হতে পারে, 5 বেশি হতে পারে। ইন দ্যাট কেস ওর সিভি কত? ক্যালকুলেট করুন যে 0.05 ডিভাইড বাই 0.27। 0.185 185। Which one is better?
which one is better? তার মানে আপনি আপনার যদি বলা হয় যে which one you will invest, which one? এই যে 0.1 One নিউ point ওয়ান এইটা কেন? এটা তো বেশি আমার রিটার্ন বেশি এবং আমার রিস্ক কম। whereas দেখেন আরেকটা দেখেন ওর আমার রিটার্ন আমি রিটার্ন পাবো 2%, ঠিক আছে, আর আমার হচ্ছে 2%, বাট আমার সিগমা হচ্ছে 0.10। সো ইন দ্যাট কেস দেখেন তো সিবি কত হয়? এটা হচ্ছে CB is equal to 5 10 divided by 0.02 5 IST। তার মানে কি আমার রিটার্ন নেগেটিভ -0 হতে পারে আর পজিটিভ পজিটিভ 1 হতে পারে, তাই না? সো এটা আমি কিভাবে বারবার কি এটা দেখবো, যোগ করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস করব, এত সময় আছে ফাইনান্সিয়াল ম্যানেজার? নো। সো ইন দ্যাট কেস আই উইল গো ফর দিস রিলেটিভ মেজারমেন্ট অফ রিস্ক। I'll just look at the CV of different stocks and then I'll decide the lower one I'll take. Clear?